আসসালামু আলাইকুম। মামুন ন্যাশনাল স্কুল বয়েজ সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে দেখো তোমাদের ভৌত বিজ্ঞান ক্লাসে থার্মোমিটার সম্পর্কে আমি কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। যদিও আগের ভিডিও ক্লাসে আমি তোমাদের থার্মোমিটার সম্পর্কে কিছু প্রশ্নোত্তর আলোচনা করেছি, তবুও সেই থার্মোমিটার সংক্রান্ত আরও কিছু প্রশ্নোত্তর বাকি থেকে গেছে। তো আজকে প্রথম আমি আলোচনা করব যে থার্মোমিটারের সুবিধিটা কাকে বলা হয়। থার্মোমিটারের সুবিধিটা কাকে বলে? না, তাপমাত্রার খুব সূক্ষ্ম পরিবর্তন পরিমাপ করার ক্ষমতাকে বলা হয়। তাপমাত্রার খুব সূক্ষ্ম পরিবর্তন পরিমাপ করার পদ্ধতিকে বলা হয় থার্মোমিটারের সুবিধিতা। তাহলে এই উত্তরটা আমরা এভাবে লিখব যে থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা খুব সূক্ষ্ম পরিবর্তন বা পার্থক্য পরিমাপ করার ক্ষমতাকে থার্মোমিটারের সুবিধিতা বলা হয়। বুঝা গেল? তাহলে এই হলো কোশ্চেন 1 নম্বর, এটা হচ্ছে তার অ্যান্সার। তাহলে আজকে আমি তোমাদের থার্মোমিটারের সুবিধিতা কাকে বলে দিয়ে ক্লাস শুরু করলাম। এরপরে দ্বিতীয় কোশ্চেন যেটা হবে থার্মোমিটারের সুবিধি থার্মোমিটার কাকে বলা হয়। দ্বিতীয় কোশ্চেন নাম্বার 2, সুবিধি থার্মোমিটার কাকে বলা হয়। যে থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রার খুব সূক্ষ্ম পরিবর্তন পরিমাপ করা হয় তাকে বলা হয় সুবিধি থার্মোমিটার। যে থার্মোমিটারের সাহায্যে উষ্ণতার বা তাপমাত্রা যা হবে উষ্ণতার খুব সূক্ষ্ম পরিবর্তন পরিমাপ করা যায় সেই থার্মোমিটারকে সুবিধি থার্মোমিটার বলে। এবার দেখো এই সুবিধি থার্মোমিটারের এরপরে কোশ্চেন নাম্বার 3, সুবিধি থার্মোমিটারের কিছু গুণাবলী সম্পর্কে আমি এখন আলোচনা করছি। তাহলে 3 নম্বর কোশ্চেন নাম্বার 3, সুবিধি থার্মোমিটারের গুণাবলী।
না প্রথম ছবি থার্মোমিটারের প্রথম বৈশিষ্ট্য দেখো, এই যে এখানে থার্মোমিটারের যে কুণ্ড অর্থাৎ থার্মোমিটারের যে কুণ্ড কোনটাকে বলছে দেখো, এইটাকে, এই যে নিচের পার্টটা এটাকে বলা হচ্ছে থার্মোমিটারের কুণ্ড। তাহলে থার্মোমিটারের প্রথম গুণাবলী হচ্ছে, প্রথম গুণ হচ্ছে যে এর কুণ্ডের আকার বড় হবে, কুণ্ডের আকার বড় হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য বা দ্বিতীয় গুণ হচ্ছে যে থার্মোমিটারের কাঁচ খুব পাতলা হবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে থার্মোমিটারের ভিতরকার যে নল, সেই ভিতরকার নলের রন্ধ্র বা ছিদ্র খুব সরু হবে। আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কুণ্ড বৃত্তাকার না, গোলাকার না হয়ে বেলনাকার হবে। বেলনাকার বা চোঙের মতো আকার হবে। তার কারণ কি, এই কুণ্ডের আকারটা যদি গোল হয়, থার্মোমিটারের যে কুণ্ডটা আমি এঁকেছিলাম, এই কুণ্ডটা যদি যখন গোল হয় তাহলে তার ক্ষেত্রফল কম হবে, তার বাইরের ক্ষেত্রফল কম হবে, ফলে কম পরিমাণ পারদ সংশ্লিষ্ট বস্তুর, যে বস্তু তাপমাত্রা মাপছি তার তাপের সংস্পর্শে আসবে বা সেই বস্তুর সংস্পর্শে আসবে। এই জন্য এই ক্ষেত্রফলটাকে বৃদ্ধি করার জন্য এই কুণ্ডের আকার চৌম্বকীকরণ করা হয় বা বেলনাকার করা হয়। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে যে থার্মোমিটারের কুণ্ড গোলাকার না হয়ে বেলন আকার বা চুঙ্গের মতো আকার হয় কেন, চৌম্বকীকৃত হয় কেন? তার কারণ থার্মোমিটারের কুণ্ডের আকৃতি চৌম্বকীকৃত হলে তার পার্শ্বস্থলের ক্ষেত্রফল বৃদ্ধি হবে, ফলে বেশি পরিমাণ পদার্থের বেশি অংশ তাপের সংস্পর্শে বা থার্মোমিটারের সংস্পর্শে আসবে। তাহলে আবার আমি এই থার্মোমিটারের গুণাবলী আরো বলছি দেখো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বা প্রথম সুবিধ থার্মোমিটারের প্রথম গুণ হচ্ছে যে এই সুবিধ থার্মোমিটারের কুণ্ডের আকার বড় হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে থার্মোমিটারের কাঁচ খুব পাতলা হবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে থার্মোমিটারের ভিতরকার নলের রন্ধ্র বা ছিদ্র খুব সরু হবে। আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে থার্মোমিটারের কুণ্ডের আকার চৌম্বকীকৃত হবে। এবার দেখো থার্মোমিটারের যে উষ্ণতা নির্দেশক তরল হিসাবে কি কি পদার্থ ব্যবহার করা হতে পারে। কি বলেন কোশ্চেনটা, যে থার্মোমিটারের উষ্ণতা পরিমাপক তরল হিসাবে কোন কোন পদার্থ ব্যবহার করা হয়? সাধারণত অ্যালকোহল বা পারদ ব্যবহার করা হয়, কিন্তু অ্যালকোহলের থেকে পারদটাই বেশি ব্যবহার করা হয়। তার পিছনে কিছু কারণ আছে। আমরা থার্মোমিটারের ভিতরে যে স্বচ্ছ তরল পদার্থ দেখি বা তাকে সেটা হচ্ছে পারদ ধাতু। পারদ তরল ধাতু, সাধারণ উষ্ণতায় তরল ধাতু এবং খুব স্বচ্ছ। তাই এই যে থার্মোমিটারের উষ্ণতা নির্দেশক তরল হিসাবে পারদ এবং অ্যালকোহলের মধ্যে পারদ ও অ্যালকোহল এর মধ্যে পারদ ব্যবহারের পিছনে কিছু পারদ ব্যবহার করা হয়, তার পিছনে কিছু কারণ আছে। তাহলে এর পরের কোশ্চেন যেটা হবে, কোশ্চেন নাম্বার 4, যে কোশ্চেন নাম্বার 4 তাপমাত্রা নির্দেশক তরল হিসাবে এবার দেখো থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা। দেখো প্রথম কারণ হলো যে পারদ কাঁচের গায়ে লেগে থাকে না, কাঁচের গায়ে পারদ লেগে থাকে না, তাই
থার্মোমিটারের পারদ ব্যবহার করলে আমরা থার্মোমিটারের থেকে ওই বস্তু বা সংশ্লিষ্ট বস্তুর তাপমাত্রা খুব সহজেই ভালোভাবে পাবো। দ্বিতীয় কারণ হচ্ছে যে পারদ খুব সহজলভ্য, খুব সহজেই পাওয়া যায়। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বা তৃতীয় কারণ হচ্ছে যে পারদ অস্বচ্ছ এবং চকচকে, সেজন্য কাঁচের বাইরে থেকে পারদকে দেখা যায়। এর ফলে পাঠ নেওয়ার সুবিধা হয়। 4 নম্বর কারণ হচ্ছে পারদ তাপের খুব সুপরিবাহী, এই জন্য খুব তাড়াতাড়ি পরীক্ষাধীন বস্তুর সংস্পর্শে আসতে পারে বা পরীক্ষাধীন বস্তু থেকে তাপ সংগ্রহ করে নিতে পারে। তাই এছাড়াও পারদের হিমাঙ্ক -39°C এবং স্ফুটনাঙ্ক 357°C। এই বিস্তীর্ণ অর্থাৎ -39 থেকে 357 অর্থাৎ প্রায় 400 কাছাকাছি পার্থক্য রয়েছে তাপমাত্রা। সুতরাং এই বিস্তীর্ণ পার্থক্য বা পাল্লার মধ্যে আমরা যে কোনো পরীক্ষাধীন বস্তুর যে কোনো তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাহলে মোটামুটি এইগুলোগুলি হবে থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা। প্রথম সুবিধা হচ্ছে পারদ খুব সহজে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। দ্বিতীয় কারণ পারদ অস্বচ্ছ এবং চকচকে, তাই স্পষ্টভাবে কাঁচের বাইরে থেকে স্পষ্টভাবে দেখা যায় এবং পাঠ নেওয়ার সুবিধা হয়। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বা তৃতীয় কারণ হচ্ছে পারদের তাপ পরিবাহিতা গুণ খুব বেশি, অর্থাৎ পারদ তাপের সুপরিবাহী, এই জন্য খুব তাড়াতাড়ি পরীক্ষাধীন বস্তুর উষ্ণতার সংস্পর্শে আসতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে পারদের আয়তন প্রসারণ খুব নিয়ম অনুসারে হয় এবং যথেষ্ট বেশি প্রসারণ ঘটে, দ্রুত প্রসারণ ঘটে। এই কারণগুলোর জন্য আমরা থার্মোমিটারে পারদ ব্যবহার করি। আরেকটা সুবিধা আছে যে -39°C হচ্ছে পারদের হিমাঙ্ক আর স্ফুটনাঙ্ক হচ্ছে 357°C। সুতরাং এই বিস্তীর্ণ পাল্লার মধ্যে যে কোনো উষ্ণতা আমরা পরিমাপ করতে পারি। এবার দেখো এর সঙ্গে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধা আছে। তাহলে এর পরের কোশ্চেন হচ্ছে 5 নম্বর কোশ্চেন যে থার্মোমিটারের পারদ ব্যবহারের একটি বা দুটি অসুবিধা লেখা। একটু আগে যে বললাম যে পারদের হিমাঙ্ক -39°C এবং স্ফুটনাঙ্ক 357°C। সুতরাং -39°C এর থেকেও কম তাপমাত্রা যদি কোনো বস্তুর তাপমাত্রা থাকে, তাহলে সেই তাপমাত্রা আমরা এই থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করতে পারবো না। আবার কোনো বস্তুর তাপমাত্রা যদি 357 বেশি থাকে, 400 বা 500°C থাকে, তাহলে সেই বস্তুর তাপমাত্রাও আমরা এই থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করতে পারবো না। তাহলে অসুবিধা এক নম্বর হচ্ছে কি যে -39 এর কম তাপমাত্রা যুক্ত বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যায় না। আর দ্বিতীয় হচ্ছে 357°C এর বেশি তাপমাত্রা সম্পন্ন বস্তুর তাপমাত্রা এই পারদ থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা যায় না। আরেকটা আছে যে পারদের ঘনত্ব বেশি, সেই জন্য খারাপে ধরা দণ্ডে পারদের পাঠ নেওয়ার সময় যদি
আভ্যন্তরীণ তার পারস্পরিক চাপের ফলে তার আকারের বিকৃতি ঘটে যেতে পারে। দৈর্ঘ্য আকারের দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে, অর্থাৎ ভালোভাবে তার পরিমাপ করা যায় না। খুব সূক্ষ্মভাবে এটাকে দেখতে হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ধরে। যদি আমরা একটু 90 ডিগ্রি থেকে কম বা বেশি কোণ করে দেখি তাহলে কিন্তু তার পার্ট নেওয়া অসুবিধা হয়ে যায়। খুব সূক্ষ্মভাবে এটা এইভাবে ধরে দেখতে হয়, এই একটা অসুবিধা থেকে যায়। এবার দেখো ডাক্তারি থার্মোমিটার সম্পর্কে কিছু বলবো। ডাক্তারি থার্মোমিটার আমরা মানবদেহের তাপমাত্রা মাপার জন্য সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যে থার্মোমিটার থাকে সেই থার্মোমিটার আমরা ব্যবহার করি না। ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বা ফারেনহাইট স্কেলে দাগ দেওয়া আছে এরকম থার্মোমিটারকে আমরা ব্যবহার করি। অর্থাৎ সাধারণ থার্মোমিটার যন্ত্র আমরা মানবদেহের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করি না। তার কারণ হচ্ছে মানবদেহের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো আর ডাক্তারি থার্মোমিটারে আমাদের 94 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে। তাহলে মানবদেহের তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা সাধারণ থার্মোমিটার ব্যবহার করি না, তার বদলে আমরা ডাক্তারি থার্মোমিটার ব্যবহার করি। তার কারণ একটাই যে সাধারণ থার্মোমিটার এর দৈর্ঘ্য খুব বেশি এবং এই বড় থার্মোমিটারকে আমরা নাড়াচাড়া করতে বা ব্যবহার কাজে লাগাতে আমাদের অসুবিধা হয়। এই জন্য মানবদেহের তাপমাত্রা পরিমাপ করার জন্য ডাক্তারি থার্মোমিটার ব্যবহার করা হয়, যেটা ডাক্তারি থার্মোমিটার যেটি সর্বনিম্ন তাপমাত্রা থাকে 94 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ থাকে 110 ডিগ্রি ফারেনহাইট। তাহলে মানবদেহের তাপমাত্রা পরিমাপ করার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয় তাকে বলা হয় ডাক্তারি থার্মোমিটার। এই থার্মোমিটারে ফারেনহাইট স্কেলে দাগ কাটা থাকে এবং এর সর্বনিম্ন তাপমাত্রা থাকে সর্বনিম্ন স্থিরাঙ্ক থাকে 94 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ স্থিরাঙ্ক থাকে 110 ডিগ্রি ফারেনহাইট। কারণ এই বিস্তীর্ণ পাল্লার মধ্যে মানবদেহের তাপমাত্রা থাকে। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 4.4 ডিগ্রি ফারেনহাইট। এর থেকে কারো তাপমাত্রা বেশি হলে অর্থাৎ কারো জ্বর এলে এই তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট 102 ডিগ্রি ফারেনহাইট এরকম হয়। বা কারো দেহের উষ্ণতা কমে গেলে সেটা আমাদের মোটামুটি 94 এর ভিতরে থাকে, 94 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে, এর থেকে আর কমে না। তাহলে ডাক্তারি থার্মোমিটার হলো যে যন্ত্রের সাহায্যে বা যে থার্মোমিটারের সাহায্যে মানবদেহের তাপমাত্রা পরিমাপ করা হয় বা মানবদেহের তাপমাত্রা পরিমাপ করার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডাক্তারি থার্মোমিটার। এই ডাক্তারি থার্মোমিটারে কুণ্ডের পরে যে একটা কুণ্ড আগে বললাম, এই কুণ্ডের পরে এইখানে একটা খাঁজ থাকে, খাঁজ বা ভাঁজ থাকে। ভেতরকার যে নলটি আছে সেই নলটি কুণ্ডের পরে একটু খাঁজ বা ভাঁজ থাকে। এই ভাঁজের ভাঁজ থাকা বলে কি সুবিধা হয় না, কোনো ব্যক্তির দেহে এই থার্মোমিটার স্পর্শ করার ফলে কারণ আয়তনে প্রসারিত হয়ে কাননল দিয়ে অপরে চলে যায়
এখানে যখন আয়তন প্রসারিত হচ্ছে তখন চাপের ফলে এই কোণটা ভেদ করে চলে যায়, এই পর্যন্ত চলে গেল। এখানে মনে করো তার 98.4 ডিগ্রি ফারেনহাইট দেখালো, অর্থাৎ মানুষের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট আছে, স্বাভাবিক আছে। এবার যখন সেই থার্মোমিটারটাকে মানে ওই মানবদেহের সংস্পর্শ থেকে সরিয়ে আনবো, পাশে ভালোভাবে দেখবো এবং দীর্ঘক্ষণ ধরে মোটামুটি মিনিট 5-6 ধরে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এই পালক কিন্তু এই খাঁজ থাকার জন্য নেমে চলে আসতে পারে না। এর ফলে আমরা অনেকক্ষণ ধরে সূক্ষ্মভাবে তাপমাত্রাটা পরিমাপ করতে পারি, এই কারণে এই খাঁজটি থাকে। এবার দেখো এর সঙ্গে আরেকটা কোশ্চেন থাকে যে ডাক্তারি থার্মোমিটারকে বলিষ্ঠ থার্মোমিটার বলা হয় কেন? তাহলে এর পরের প্রশ্ন হচ্ছে যে ডাক্তারি থার্মোমিটারকে বলিষ্ঠ থার্মোমিটার বলা হয় কেন? এর কারণটা আমরা ওই যে একটু আগেই ডাক্তারি থার্মোমিটারে আমরা যে খাঁজের কথা বললাম, চোঙাভিত্তিক কুণ্ডের পরে ওপরের দিকে যে একটা খাঁজের কথা বললাম, এই খাঁজটা যে উত্তরটা আমরা পাবো। এরকম না, ডাক্তারি থার্মোমিটারে চোঙাভিত্তিক কুণ্ডের ওপরে একটি খাঁজ থাকে বা ভাঁজ থাকে, এই ভাঁজ থাকার ফলে কোনো একটি দিনের সর্বোচ্চ তাপমাত্রা আমরা এই থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করলে যখন এই পারসূত্র একেবারে থার্মোমিটারের চূড়ান্ত স্থানে পৌঁছে যাবে, দেখো এই খাঁজটা রেখেছি, এই খাঁজ বা ভাঁজটা ভেদ করে যখন পারসূত্র বা পারদ দিনের সর্বোচ্চ তাপমাত্রার জন্য এই খাঁজ ভেদ করে ওপর দিকে উঠে যাবে এবং সর্বোচ্চ সীমানায় পৌঁছে যাবে, মনে করো সেই দিনকার সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি ফারেনহাইট। এবার যখন আমরা দিনের তাপমাত্রা কমতে থাকবে, তখনও কিন্তু এই পারসূত্র এই খাঁজটার জন্য নেমে আসতে পারবে না। এই জন্য কি হবে না, দিনের সর্বোচ্চ তাপমাত্রা আমরা অনেকক্ষণ ধরে থার্মোমিটার থেকে বুঝতে পারবো। এই জন্য এই থার্মোমিটারকে বলা হয় বলিষ্ঠ থার্মোমিটার। এবার দেখো আমরা আর 3-4টা কোশ্চেন আলোচনা করব আজকে। আগের দিন আমরা থার্মোমিটারে যেমন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞা জেনেছিলাম, আজকে আরো এরকম 3টি সংজ্ঞা আমরা জানব। সেগুলো কি কি না, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক, এদের সংজ্ঞা আমরা জানব। এবং সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে জলের তো গলনাঙ্ক হবে না, জলের স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক কত সেটা আমরা এর সঙ্গে জেনে নেব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা আসি গলনাঙ্কের সংজ্ঞায়।
নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো সমসত্ব কঠিন পদার্থ গলে তরল অবস্থায় পরিণত হতে শুরু করে এবং সম্পূর্ণ পদার্থটি গলে তরলে পরিণত না হওয়া পর্যন্ত ওই পদার্থের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সেই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। তাহলে বিষয়টা কি না, বিষয়টা হলো যে কোনো সমসত্ব কঠিন পদার্থ, কোনো সমসত্ব অর্থাৎ ওই কঠিন পদার্থের ঘনত্ব সব জায়গায় সমান, কোনো কঠিন পদার্থের ঘনত্ব সব জায়গায় সমান হলে তাকে বলা হয় সমসত্ব কঠিন পদার্থ। তাহলে কোনো সমসত্ব কঠিন পদার্থ একটি নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হতে শুরু করে, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয় এবং সম্পূর্ণ পদার্থটি তরলে পরিণত না হওয়া পর্যন্ত তার তাপমাত্রা স্থির থাকে, সেই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। স্ফুটনাঙ্ককে বলা হয় নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ তরল ফুটতে শুরু করে এবং সমস্ত তরল পদার্থটি বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত তার তাপমাত্রার পরিবর্তন হয় না বা তাপমাত্রা স্থির থাকে, সেই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হয় ওই বস্তুটি বা ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক। হিমাঙ্ককে বলা হয় না নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ তরল জমে কঠিনে পরিণত হয়, সেই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হয় হিমাঙ্ক। বুঝা গেল? তাহলে গলনাঙ্ক হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে। আর স্ফুটনাঙ্ক হলো একটি নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করে। আর হিমাঙ্ক হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয়। এবার দেখো তিনটে ক্ষেত্রে, অর্থাৎ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক, এই তিন ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না সমস্ত পদার্থটি তার অবস্থান পরিবর্তন করছে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা স্থির থাকবে। এইটা কিন্তু মাথায় রাখবে, তাহলে সংখ্যায় আমাদের দিতে সুবিধা হবে। তাহলে গলনাঙ্ক সংখ্যাটা আমি লিখে দিয়ে দেবো। নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় সমসত্ব কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে বলা হয় এই বই তাকে বলা হয় ওই কঠিন পদার্থের গলনাঙ্ক। যেমন জলের ক্ষেত্রে গলনাঙ্ক হবে না। আচ্ছা, এবার দেখো স্ফুটনাঙ্ক বলা হয় নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো বিশুদ্ধ তরল ফুটতে শুরু করে
সেই তাপমাত্রাকে ওই তরল পদার্থে স্ফুটনাঙ্ক বলে। হিমাঙ্ক নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো বিশুদ্ধ তরল জমে কঠিনে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় ওই তরলের হিমাঙ্ক। যেমন জলের ক্ষেত্রে হিমাঙ্ক হচ্ছে 0°C। 0°C তাপমাত্রায় জলের তাপমাত্রা পৌঁছালে সেই জল বরফ পরিণত হবে। আর জলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক মান হচ্ছে 100°C। 100°C জলের ক্ষেত্রে ফাইনাল দিলে এটা মান হবে 212°F। তাহলে জলের স্ফুটনাঙ্ক 100°C এবং জলের স্ফুটনাঙ্ক 212°F। সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্ক 100°C, ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক 212°F। সেলসিয়াস স্কেলে জলের হিমাঙ্ক 0°C এবং ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হচ্ছে 32°F। এইগুলো ভালো করে নোট করলে এগুলো শর্ট কোশ্চেন থাকবে। আচ্ছা, এবার দেখো কিছু কিছু পদার্থ আছে যাদের নির্দিষ্ট গলনাঙ্ক বা পূর্ণাঙ্ক নেই। যেমন মোম, মোমের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা পূর্ণাঙ্ক নেই। যে কোনো তাপমাত্রায় এটা বলতে শুরু করে, যে কোনো তাপমাত্রায় এটা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নেই বা ফুটতে শুরু করে বা তরল পদার্থে পরিণত শুরু করে। আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই থাক। পরের দিন আমরা এই তাপ চারটা থেকে আরো কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো।